আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি ক্লাস। আবার চলে আসলাম তোমাদের ক্লাস নেওয়ার জন্য। পরীক্ষার প্রিপারেশন কেমন নিয়েছো তোমরা? ঠিক মতো নিয়েছো নাকি দেখে লেখার প্রস্তুতি নিয়ে বসে আছো? কোনটা? পড়াশোনা করেছো নাকি দেখে লিখবে সেই প্রিপারেশন নিয়ে বসে আছো? কোনটা? আচ্ছা যাই হোক, তোমরা যদি দেখে লিখো সেটা তোমরা তোমাদের নিজেদেরকে ঠকাবে, আমাদেরকে নয়। তোমরা তোমাদের নিজেদেরকে ঠকালে থেকে আমাদের করার কিছু নেই। তোমাদের নিজেদের ক্ষতি হবে, আমার পুরো ক্ষতি নয়, টিচারদের ক্ষতি নয়, তোমাদের নিজেদের ক্ষতি। আচ্ছা আচ্ছা, এবার যে গত ক্লাসে কী কী পড়তে হবে গ্রামারের সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ট্রান্সলেশন সেটা নিয়েও করেছিলাম। লেটার অ্যাপ্লিকেশন তো আগেই করিয়েছি। ফর্ম ফিল আপ জমা দিয়ে ফেলেছে, ইতিমধ্যে তো অনেকে হোমওয়ার্ক জমা দিয়ে ফেলেছে। যারা জমা দিয়ে ফেলেছে তারা মার্কস পাবে, যারা জমা দেওনি তারা মার্কস পাবে না। আচ্ছা, তারপর প্যারাগ্রাফ কী কী পড়িয়েছিলাম? ক্লাসরুম, এ ক্যালেন্ডার, এ ক্যাট। এখন ক্লাসরুম সম্পর্কে কোত্থেকে পড়বে, ক্যালেন্ডার সম্পর্কে কোত্থেকে পড়বে, নতুন স্টুডেন্টদের জন্য বলছি এখান থেকে পড়বে, ঠিক আছে? এই বইটা থেকে পড়বে। আমি গত ক্লাসেও বলেছিলাম, বিগত ক্লাসে এই বইটা থেকে শুধুমাত্র গ্রামার পোর্শনগুলো পড়বে। কী কী গ্রামার পোর্শন পড়বে? সেন্টেন্স, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, নাউন্স, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, ভার্ব, এগুলো পড়বে। আর বাকি ট্রান্সলেশন, লেটার, অ্যাপ্লিকেশন, ফর্ম ফিল আপ, প্যারাগ্রাফ, এগুলো কোথা থেকে পড়বে? এগুলো সবগুলো পড়বে এই বইটা থেকে, ঠিক আছে? দুইটা পার্ট আছে না তোমাদের, এই বইটা কমন বই। এটা হচ্ছে তোমার ফার্স্ট পার্টের জন্য, সেকেন্ড পার্টের জন্য, দুদিকে কমন একটা বই। ওকে, অ্যাপ্লিকেশনের নিয়ম কি বলেছিলাম মনে আছে নিশ্চয়? তোমার লেফট হ্যান্ড থেকে অ্যাপ্লিকেশন লেখা শুরু হয়, লেফট হ্যান্ডের ওদিকেই শেষ হয়। অর্থাৎ তোমার বাম পাশ থেকে খাতার বাম পাশ থেকে তুমি অ্যাপ্লিকেশন লেখা শেষ করবে, বাম পাশে শেষ করবে। আর অ্যাপ্লিকেশন লেখার নিয়ম হচ্ছে এক পৃষ্ঠায় তোমাকে লিখতে হবে। তোমরা ক্লাস সাদা খাতায় পরীক্ষা দিবে, তো তোমাদের সাদা খাতাগুলো কি লম্বা হয়, আর সাদা খাতায় কে কতটুকু কীভাবে লিখবে সে তোমার নিজের উপর ডিপেন্ড করে। তো এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যাবে না অ্যাপ্লিকেশন। অথবা ধরো তোমার প্রশ্ন উত্তর লেখা এখানে শেষ হয়েছে, এতটুকুতে শেষ হয়েছে, এখানে বাকি আছে, ওখান থেকে শুরু করবে না। তুমি যদি মনে করো যে ওখান থেকে শুরু করলে পুরোটা শেষ করতে পারবে, তাহলে ওখান থেকে শুরু করবে, নাহলে অন্য পৃষ্ঠায় যাবে, অন্য পেজ থেকে শুরু করবে। আর লেটার দেখার ক্ষেত্রে কোনো ধরনের ধরাবাধা নেই। লেটার তুমি যতটুকু পারো, যত পৃষ্ঠায় পারো লিখতে পারো। ফর্ম ফিল আপ কী বলেছিলাম বিগত ক্লাসে? ফর্ম ফিল আপ প্রশ্নে যা যা আছে, প্রশ্নের মধ্যে যা যা আছে সবগুলো খাতায় তুলবে। প্রশ্নে অনেকে কি ফটো ফ্রেম আঁকতে ভুলে যাও, অনেকে সিগনেচার দিতে ভুলে যাও। সিগনেচার দেওয়ার ক্ষেত্রে নিজের নামটা ব্যবহার করবে না। নিজের নাম তখনই ব্যবহার করবে যখন প্রশ্নে অন্য কোনো স্টুডেন্টের নাম উল্লেখ থাকে না। সাধারণত আমরা নাম উল্লেখ করে দিই, সো তোমাকে ওই নামটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তারপর প্যারাগ্রাফ তিনটা আছে, তিনটাই শিখতে হবে। ক্লাসরুম, এ ক্যালেন্ডার, এ ক্যাট, ঠিক আছে? তিনটাই শিখবে। আশা করছি এতদিন তোমরা সবাই ভালো মতো খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলেছো। এখন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট কাকে বলে? সাবজেক্ট হচ্ছে যাকে উদ্দেশ্য করে বলা হয় সেই হচ্ছে সাবজেক্ট, বাকি অংশটা প্রেডিকেট। নাউন কি? কোনো কিছু নামকে নাউন বলা হয়। নাউনের মধ্যে আবার পার্ট আছে, নাউন, নাম্বার, নাউন, জেন্ডার, ঠিক আছে? আশা করি সব এগুলো শিখেছে। নাউন, নাম্বার, নাউন, জেন্ডার চেঞ্জ করতে দিলে তোমরা পারবে। পেজগুলো একটু খুলে, নাউন নাম্বার কি? এই যে এগুলো সিঙ্গুলার, প্লুরাল, এগুলো হচ্ছে নাউন নাম্বার। নাউন, জেন্ডার, জেন্ডার মানে হচ্ছে লিঙ্গ, ছেলেকে মেয়ে, এটাই ছেলে মেয়ে। তারপর কিপলিঙ্গ, উভয়লিঙ্গ, এগুলো নিশ্চয়ই তোমরা বাংলাতেও পড়েছো। সো এটা একটা ইজি জিনিস, তবে তোমাদেরকে চেঞ্জগুলো সব ক্ষেত্রে একই রকম হয় না, সব কিছু শিখতে হবে। যেমন নাম্বার, সেটা হচ্ছে সিঙ্গুলার কাকে বলে তোমরা জানো, জিনিসটা হচ্ছে সিঙ্গুলার থেকে যখন বেশি হয়ে যায়, when you will add more than one thing, it becomes plural. অর্থাৎ তুমি একটা জিনিসের সাথে যখন আরো কিছু যোগ করবে তখন এটা কি হয়ে যাবে? প্লুরাল। কারণ ওরা কিভাবে বলেছে দেখো, there are two types of number. দুটো নাম্বার আছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। bees, teacher, teachers। আমাদের গ্রামার যখন আমরা লিখিত ভাষায় গ্রামারগুলো মেনে চলতে হয়, সেটা ইংলিশ হোক বাংলা হোক, দুদিকে কিন্তু গ্রামার নিয়ম মেনে চলতে হয়। সাধারণত আমরা বাংলা কথায় বেশিরভাগ গ্রামার দিয়ে বলি, ইংলিশ কথা কিন্তু বেশিরভাগ গ্রামার দিয়ে হয় না, নিজের মতো করে বলে ওরা। যার কারণে গ্রামার জিনিসটা ওদেরকেও শিখতে হয়, আমাদেরকেও শিখতে হয়, ঠিক আছে? যেমন ধরো আমি যদি বলি টিচাররা ওখানে বসে আছে, তাহলে টিচার হচ্ছে একদিন, টিচাররা হচ্ছে অনেকদিন, এটা আমরা মুখের ভাষায় বলি। কিন্তু তুমি যখন বাংলা গ্রামারে লিখবে
শিখবে তখন বাংলার শিক্ষক বৃন্দ এভাবে, ঠিক আছে। মুখের ভাষার সাথে বা গ্রামার অনেক অংশ মিলে না, যার কারণে আমাদেরকে গ্রামারটা পড়তে হয়। এটা কিসের জন্য? আমাদের যখন আমরা লিখার কাজে ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদেরকে কি নিয়ম মেনে চলতে হয়। নিয়মটা কেন মানতে হয়? ভাষাকে সুন্দর করার জন্য, ঠিক আছে। তারপর প্রোনাউনটা কি? নাউন নাম্বার তো বলেছি, এখন নাউন জেন্ডার তো একটু আগে বলেছি যে মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার, এগুলো তোমরা নিশ্চয়ই সবাই জানো, ঠিক আছে। মাস্কুলিন জেন্ডার হচ্ছে ছেলে হলে মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন হলে মেয়ে, নিউট্রাল হলে কি? নিউট্রাল জেন্ডার কাকে বলে? যেমন পেন্সিল, পেন, এগুলোর মধ্যে কোনো ছেলে মেয়ে থাকে না। কমন জেন্ডার যেগুলো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, যে টিচার বলে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, ঠিক আছে। ম্যাডাম বললে মেয়ে টিচার, আর স্যার বললে পুরুষ টিচার, বুঝতে পারছি নিশ্চয়। তারপরে যাচ্ছি প্রোনাউন। নাউনের বদলে যখন কোনো একটা ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। যেমন সে একজন ভালো মেয়ে, সে বলতে আমি এখানে কোনো একটা মেয়েকে বুঝিয়েছি যার নাম আছে, নামটার বদলে আমি কি বলেছি? সে একজন ভালো মেয়ে, তাহলে সেটা হচ্ছে এখানে প্রোনাউন। এগুলো বিগত ক্লাসে পড়িয়েছিলাম, তারপরে একটু দেখবে তোমরা নাউন কি প্রোনাউন কি এগুলো ভালো করে শেখার চেষ্টা করি। যেমন প্রোনাউনের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, অত ক্লাসিফিকেশন না শিখলেও চলে, তবে প্রোনাউনটা তোমাকে ভালো করে বুঝতে হবে। যেমন পসেসিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো না জানলেও হবে। আপাতত তোমরা প্রোনাউনটা কি ভালো করে শিখো। ভার্বের মধ্যে ভার্বটা তো পড়েছি, কাজকে ভার্ব বলে, যে কোনো কাজকে ভার্ব বলে। বসে থাকাটাও কিন্তু ভার্ব। এমনি কিন্তু আমরা কথা বলবো বসে আছে কিছু কোনো কাজ করে না, বসে থাকা ওটাও কিন্তু গ্রামারের ভাষায় কাজ। বসা, শুয়ে থাকা, হাঁটা, চলাফেরা করা, তারপর কথা বলা, এগুলো সব কিছু ভার্ব। বসা ইংলিশ কি? সিট। তারপর চলাফেরা মানে মুভ, তারপর হাঁটা ওয়াক, তারপরে দৌড়ানো রান, এগুলো আমি বাংলায় বলেছি। তোমরা ইংলিশ টু ইংলিশ বলে তোমাদের বুঝতে কষ্ট হয়ে যাবে, সেই কারণে। এরপর এসো ভার্বের মধ্যে ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ ভার্ব আছে না, ওগুলো লাগবে না, ওগুলো বাদ দিচ্ছি তোমাদের জন্য, যেহেতু অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার একটা 50 মার্কসের তোমাদের 50 মার্কসের টার্ম পরীক্ষায় 50 মার্কসের আছে, হয়তো 10 মার্কসের হতে পারে, যেহেতু তোমাদের হোমওয়ার্ক 5 মার্কসে, ঠিক আছে। তারপর জিকে কি পড়বে, কি পড়বে সেটা তো আমি গত ক্লাসে পড়িয়ে শুনিয়েছি। এবার দেখি ক্যাপিটাল কারেন্সিগুলো একটু পড়িয়ে শুনি। কোয়েশ্চেন আনসার যাচ্ছে না, বিগত ক্লাসে যেহেতু কোয়েশ্চেন আনসারগুলো রিডিং করে শুনিয়েছি, আজ ক্যাপিটাল অ্যান্ড কারেন্সিগুলো রিডিং করে শোনাচ্ছি। যেমন বাংলাদেশের ক্যাপিটাল মানে কি সবাই বুঝো তো? ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী, যেখানে মূল কেন্দ্র থেকে সব কিছু চালানো হয়। যেমন স্কুলের মূল কেন্দ্র কি? তোমাদের প্রিন্সিপাল ম্যাডামের রুম থেকে পুরো স্কুল কীভাবে চলবে সেটা বলা হয়, ঠিক আছে। কীভাবে আমাদের টিচারদেরকে রুটিন ভাগ করে দেয়, প্রথম পিরিয়ডে কোন ক্লাসে যাবে, কোন ক্লাসে কী পড়াবে, এগুলো সব কিছু ঠিক করে দেয়। তেমনি একটি দেশের মূল কেন্দ্র থাকে, যেখান থেকে দেশের সব কিছু পরিচালনা করা হয়। কোথায় দেশের কোন জায়গায় কোন জায়গায় রাস্তাটা ঠিক করতে হবে, কোন জায়গায় ব্রিজ হবে, কোন জায়গায় কালভার্ট হবে, এগুলো, ঠিক আছে। টাকা মুদ্রার নামকে টাকা বলা হয়। যেমন আমাদের মুদ্রার নাম হচ্ছে টাকা। মুদ্রা হচ্ছে কি? যেটা দিয়ে বিনিময় প্রথা, মানে কোনো কিছু কেনা বেচা করি, কিছু কাগজ, যেমন কেনা বেচা করি, কাগজটার নাম কি? টাকা। আমাদের দেশে আমরা টাকা বলি, কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ওয়ার্ড বলা হয়। যেমন ইন্ডিয়াতে কি বলা হয়? ইন্ডিয়ান রুপি। ওরা সাধারণত ইন্ডিয়ান রুপি বলে না, রুপি বলে ওরা, ঠিক আছে। তোমাদেরকে বোঝানোর জন্য এখানে ইন্ডিয়ান রুপি দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিয়ার ক্যাপিটাল কি? নিউ দিল্লি বানাটা একটু দেখবে, দিল্লি বানানোর কিন্তু ডবল এল না, যদিও বাঙালিতে ওটা ল হয়, কিন্তু ইংলিশটা ওরকম না, DELHI। এটা অনেকে মনে করে যে এটা রং স্পেলিং, ভুল এসছে। না, এটা রং স্পেলিং না, টাইপও না, এটা বানানটাই এরকম, অর্থাৎ স্পেলিংটাই এরকম। কিছু জিনিস ব্যতিক্রম থাকে, অর্থাৎ যেরকম নিয়ম হয় সেরকম নিয়ম মানে না, এটাই হচ্ছে তোমার ব্যতিক্রম। ইংলিশে যেটাকে বলা হয় এক্সেপশনাল। এরপর যাও পাকিস্তানের ক্যাপিটাল কি? ইসলামাবাদ। তারপর কারেন্সি কি? পাকিস্তানি রুপি। শ্রীলঙ্কার ক্যাপিটাল কি? শ্রী জয়দেনাপুরা কোটি। তারপর কি কারেন্সি কি? শ্রীলঙ্কার রুপি। সাধারণত দেখা যাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, যেগুলো আমাদের নাইবার কান্ট্রি, প্রতিবেশী রাষ্ট্র, ওদের টাকাকে কি বলা হয়? রুপি, ঠিক আছে। তারপর নেপাল
কাঠমান্ডু, ক্যাপিটাল কি কাঠমান্ডু, কাঠমান্ডু ওরা ইংলিশে ওভাবে বলে। আর কারেন্সি হচ্ছে নেপালিস রুপি। ভুটান থিম্পু, তারপর কারেন্সি ভুটানিসের গুলট্রাম। আফগানিস্তান কাবুল, তারপর আফগানি হচ্ছে তোমার কারেন্সি। মালদ্বীপ রুপিয়া। তারপর মিয়ানমার নেফিয়া ড, তারপর কায়া। তারপর তারপর জাপান টোকিও, ইয়ান, এখানে শেষ করছি। সবাই তোমাদেরকে ইংলিশ সেকেন্ড পার্টের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কিছু কথা বলে নিই। তোমরা যারা নতুন স্টুডেন্ট ওদের হয়তো বুঝতে অসুবিধা হবে, সেই কারণে মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে এবং বাংলা সেকেন্ড পেপারে কোনো সিটি পরীক্ষা হয় না, এটার ফুল মার্কস হচ্ছে 50 পরীক্ষা। এর মধ্যে তোমরা 5 মার্কসের হোমওয়ার্ক জমা দিয়েছো হয়তো। যারা 5 মার্কসের হোমওয়ার্ক জমা দিয়েছে তারা তো 5 মার্কস পেয়ে যাবে। তাহলে 5 মার্কস যদি আমাদের চলে যায় তাহলে আমাদের বাকি থাকে 45 মার্কস। এই 45 মার্কসের উপর রিটেন পরীক্ষা হবে। তোমাদের গ্রামার হবে, গ্রামারে তোমাদের 15 মার্কস আছে, ওখানে হয়তো 10 মার্কস হবে। বুঝতে পেরেছ? কারণ আমরা 5 নাম্বার হোমওয়ার্ক নিয়ে ফেলেছি, যার কারণে আমাদেরকে সিলেবাসের বাকি 50 নাম্বার থেকে 5 নাম্বারটা কমাতে হয়েছে। তারপর গ্রামার, লেটার, তারপর ফর্ম ফিল আপ, প্যারাগ্রাফ এগুলো আছে, তাই না? বাকিগুলো নিয়ে তোমাদের 45 মার্কস হবে। আর ট্রান্সলেশন ক্ষেত্রে বেঙ্গলি ইংলিশ টু বেঙ্গলি দুভাবে কিন্তু ট্রান্সলেশন শিখতে হবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ, কোনো ধরনের প্রশ্ন নেই, ক্লিয়ার হয়েছে জিনিসটা। ঠিক আছে?